জেরিন হাঁপাতে হাঁপাতে উত্তর দেয়। হ্যাঁ রে দোস্ত, মিশন কমপ্লিট। অল্পের জন্য ধরা পড়ে যাচ্ছিলাম। সামনের লোকদের চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ কাজ ছিল না। আমাদের ফ্রেন্ডসরা যদি সাহায্য না করতো তাহলেও কখনোই পারতাম না রে। শাফিনের নাম শুনে সচকিত হয় নমিতা, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় পেছনে। বিচলিত হৃদয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কিসের কথা বলছো তোমরা? শাফিনকে নিয়ে কি কথা বলছো? কুষাণ মিউজিকটা অফ করে দেয়। আবিদ শান্ত কণ্ঠে বলে, আগেই ঘাবড়ে যেও না নমিতা। এখন যা শুনবে এবং দেখবে একদম ভেঙে পড়বে না। আমরা সবাই তোমার সাথে আছি, সব প্রমাণ সহ নিয়ে এসেছি। তুমি যার সঙ্গে রিলেশনে করছো, মানে ওই শাফির নামের ছেলেটা তোমাকে মিথ্যে বলেছে। সে আগে থেকে বিবাহিত। তুমি যাকে তার ভাবি বলে জানো, আই মিন আখি নামের মেয়েটা ওর স্ত্রী। আমরা খবর নিয়ে জানতে পেরেছি আখি কোনোদিন মা হতে পারবে না, তাই সে অ্যাড্রেস চেঞ্জ করে তোমাকে বিয়ে করেছে। কারণ ওর আসল বাড়ির সন্ধান জানালে আমরা হয়তো আরও অনেক আগেই সব কিছু জেনে যেতাম। সাপিনের কোনো ভাই নেই, ওরা এক ভাই এক বোন। তোমাকে শুধু সন্তানের জন্য বিয়ে করেছে। সন্তান পাওয়ার পর তোমাকে ছুঁড়ে ফেলতে তারা 2 মিনিটও সময় নেবে না। সতীনের সংসার করা এতটাও ইজি নয়। বিশ্বাস না হলে এই যে দেখো প্রমাণ। নমিতার মাথায় যেন হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল। পায়ের তলায় মাটি সরে গেছে, হৃদয়ে বজ্রপাতের মতো ফাটল ধরেছে। সাফিনার আখির বেডরুম 3-3টে ক্যামেরা রাখা হয়েছিল বিয়ে উপলক্ষে, বাড়ি ডেকোরেট করতে আসা লোকজনদের দিয়ে। বিনিময়ে টাকাও দিতে হয়েছে তাদের। তাদের অন্তরঙ্গ ভিডিও দেখে খিচে উঠল নমিতা, চোখ বন্ধ করে ফেলল মুহূর্তেই। নমিতার অস্বস্তি বুঝে পেরে কুষাণ ফোনটা নিয়ে ভিডিও বন্ধ করে দিল। সাফিনার আখির রেজিস্ট্রি, ম্যারেজ সার্টিফিকেটের কাগজপত্রের ফটোকপি সহ তাদের বিয়ের ফটো আবিদ নমিতার হাতে দিল। সাফিনের আসল বাড়ির ঠিকানায় ছদ্মবেশে গিয়েছিল কয়েকজন জবানবন্দির জন্য। ওই দিন সকালে জেরিন দৌড়ে এসব তথ্যের ধারণা দিয়েছিল, যার জন্য সকাল সকাল বেরিয়ে যায় দুজন। সব কিছু দেখে মানতে পারল না নমিতা। এত বড় ধোঁকাটা সহ্য করতে পারল না সে। ঝরঝর করে পড়ছে অশ্রু, ঠোঁট নাড়িয়েও ভেতর থেকে কোনো কথা আসছে না। শব্দহীন এক বিষময়ে জন্মে গেল তার মুখ। এক দমকা হাওয়ায় মনের দুঃখে সশব্দে কেঁদে দেয় নমিতা। কুষাণ ড্রাইভ করতে করতে বলে, দ্রুত কান্নাকাটি শেষ করো। ঠকবাজের জন্য কান্না করার কোনো মানে হয় না। একদম স্বাভাবিক থাকবি। ওর কৃতকর্মের শাস্তি তো সকলের সামনেই দেব। আর তোর শাস্তি, সেটা এখন নাই বললাম। আগে বাসায় পৌঁছাতে দে, তারপর দেখিস তোর কি হাল করি। জেরিন মুচকি হেসে বলে, এমনিতে বেচারি কষ্টে আছে, তার উপর ভয় দেখাচ্ছিস। এটা কিন্তু ঠিক না কুশ। এসব বললে তোকে বিয়ে করতে রাজি হবে? বাচ্চা মেয়ে, একটা ভুল না হয় করেই ফেলেছে, এর জন্য এত নির্দয় হোস না। নিমো, তুমি কেঁদো না। তোমার বিয়ে ধুমধাম করেই হবে। ওই বিশ্বাসঘাতককে ভুলে যাও। তুমি না স্ট্রং গার্ল। নমিতা নিঃশব্দে কেঁদেই চলেছে। কুষাণও আর কিছু বলে না। এত বড় ধাক্কাটা যখন খেয়েছে একটু তো কাঁদবেই। পার্লারে পৌঁছেও নমিতার কান্না থামেনি, ফ্যাচ ফ্যাচ করে কেঁদে চলেছে। যদিও কান্নার গতি আগের চেয়ে অনেকটা কমেছে। জেরিন আর কাইফার সাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। সাফিনদের দেওয়া গহনা আর শাড়ি সব গাড়িতেই ফেলে এসেছে কুষাণ। নমিতা সাজবে তার দেওয়া শাড়ি আর গহনা পরে। অন্য কারোর টাকায় নিজের বউকে সাজাতে দেবে না, এমনকি দেয়নি। গায়ে হলুদের লেহেঙ্গা থেকে শুরু করে সব কুষাণ আর কুষাণের বাবার টাকায় কেনা। বিরক্ত হয় কুষাণ। এতক্ষণ ধরে কাদার কি মানে আছে? নমিতাকে আলগোছে জড়িয়ে ধরে অনুরোধের স্বরে বলল, আর কাঁদিস না জান, চোখ দুটো লেবুর মতো মোটা হয়ে যাচ্ছে। আমি আছি তো নাকি? নমিতা কান্না বিজড়িত গলায় জবাব দেয়, আমার বিয়েটা ভেঙে গেলে বাবা মার কি অবস্থা হবে ভাবতে পারছো? ওনারা আমার চেয়েও বেশি ভেঙে পড়বেন। মানুষ খারাপ কথা বলবে, আঙুল তুলবে আমাদের 2 বোনের ওপর। আমার আর বিয়েই হবে না। তাহলে সেজে কি করব? চলো না বাসায় চলে যাই, সবাইকে বলে দিয়ে বিয়েটা হবে না। কুষাণ আলতো হাত বুলায় মেয়েলি সিল্কি চুলে, শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলে, কাউকে এখন কিচ্ছু জানাতে হবে না। তোর বিয়ে আজই হবে, সেসব নিয়ে চিন্তা করিস না।
দ্রুত রেডি হয়ে নে, তাহলে দ্রুত বাসায় যেতে পারবো। নৌমিতার কান্নার বেগ বেড়ে যায়। সিক্ত চোখে তাকিয়ে মিনমিনে স্বরে বলে, কে বিয়ে করবে আমায়? তোমার তো সীমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। কুষাণ ফিক করে হেসে ফেলে। হালতো হাতেই নৌমিতার চোখের পানি মুছে দেয়। আগে বাসায় যাই, তারপর দেখছি পাত্র কোথা থেকে ম্যানেজ করা যায়। আর কোনো কথা নয়, এখন চুপচাপ রেডি হ। কুষাণ পকেট থেকে রুমাল বের করে। রুমালটা বাড়িয়ে দেয় নৌমিতার দিকে। নৌমিতা সেই রুমালে নাক মুছতে মুছতে বলে, আমি বিয়ে করব না কুষাণ ভাই, তোমার কষ্ট করে পাত্র খোঁজা লাগবে না, এমনিতে অনেক করেছো। তাছাড়া আমি কি খেলনা পুতুল যে যার তার সাথে বিয়ে করে নিব? আমি এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করব, সবার সাথে সবার কথা মতো চলবো, তবুও আমাকে যার তার সঙ্গে বিয়ে দিয়ে দিও না। ছোট মানুষের মতো ঠোঁট ভেঙে কাঁদছে নৌমিতা। তা দেখে হাসলো কুষাণ। কেমন করে বাচ্চাদের মতো বায়না করছে। নাকের ডগা লাল টুকটুকে হয়ে গেছে। তীর তীর করে কাঁপছে নরম ঠোঁটজোড়া। কুষাণ সরু চোখে 2 মিনিট সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে হগচড়ে হাসলো। কানে কানে ফিস ফিস করে বলল, তুই কি কান্না বন্ধ করবি না? নৌমিতা ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ না, অর্থাৎ সে কান্না থামাবে না। কুষাণ একটু আহ্লাদ নিয়ে বলে, আর কান্না করিস না জান, চেহারার গ্লো নষ্ট হয়ে যাবে তো। কেমন হয়ে গেছে সুন্দর মুখটা, তোর চোখে পানি মানায় না। এখন যদি কান্না থামাস তাহলে খুব শীঘ্রই বুলডোজার দিয়ে হানিমুনে যাব। আর যদি আমার কথা না শুনিস তাহলে শাফিনের সঙ্গেই বিয়ে দিয়ে দিব। বলে কুষাণ নৌমিতাকে রেখে বাহিরে চলে যায় আবিদের কাছে। বোলডোজার দিয়ে হানিমুনে যাবে শুনে এক মুহূর্তের জন্য হেসে ফেলে নৌমিতা। বোলডোজার দিয়ে কেউ হানিমুনে যেতে পারে, আজও শুনল সে। ফের পানসে মুখ করে চেয়ারে গিয়ে বসলো সে। কোনটা রেখে কোনটা চিন্তা করবে বুঝতেই পারছে না। তারপর পার্লারের লোকজন তাদের কাজ শুরু করে দিল। ফেরার পথে ঘটে ঘোর বিপত্তি। 2টো গাড়ি পিছু নেয় কুষাণের গাড়ির পিছনে। তবে কুষাণ বিকল্প রাস্তা আগেই ভেবে নিয়েছিল বলে সেই পথে গাড়ি চালায়। সবার প্রাণ তখন হাতের তালায় এসে গেছে। রাগে তো কুষাণ বলে দিয়েছে, চেনা নেই জানা নেই এমন একটা ছেলের সঙ্গে প্রেম করেছে যার জন্য এখন আমাদের সবার জীবন সংশয়ের মুখে পড়তে হচ্ছে। আবিদ, একে ওদের হাতে তুলে দিয়াই। এই বেকুবের জন্য সবাই জীবন দেব নাকি? অভিমানে কিশোরীর চোখে জল জমে। আবেগ ভেজা চোখ, কিঞ্চিত ব্যথা হলো বুকের বাপাশে। সেও কি কোনো অংশে কম? নির্দ্বিধায় কাট কাট আওয়াজে বলে দিল, আবিদ ভাইয়া, ওকে বলে দিন গাড়ি থামাতে। আমার জন্য এতগুলো মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে না। এর চেয়ে ভালো আমি একাই মরি। থামাতে বলেন না গাড়ি। টিস্যু দিয়ে চোখের নিচ বারবার মুছতে হচ্ছে তার। কুষাণ দরাজ গলায় বলে, সেটা প্রেম করার আগে মনে ছিল না, আর মনে থাকবেই বা কী করে? হৃদয়ে ভালোবাসার উথাল পাতাল ঢেউ। কারণ তার বয়স খুব বেশি হয়ে গেছে কিনা। প্রেম না করলে হবে কি করে? উথাল পাতাল ঢেউয়ে কাউকে ভাসাতে হবে তো। শেষের কথাটা দাঁতে দাঁত পিষে বলল কুষাণ। যখনই ভাবে নৌমিতা তাকিয়ে রেখে অন্য কাউকে ভালোবেসেছে, কথা বলেছে, হেসেছে, ছুতে দিয়েছে, তখনই সব ভুলে হিংস্র হয়ে ওঠে। নিজেকে সামলাতে পারে না। মনে হয় এক্ষুনি দুটোকে মেরে ফেলতে। নৌমিতা মুখ শক্ত করে বসে থাকে, কিছু বলে না, কারণ সব কিছুর জন্য সে দায়ী। কথা তো কিছু শুনতেই হবে। কুষাণ কি আর তাকে কখনো ছাড় দিবে? লাল টুকটুকে লেহেঙ্গায় আবৃত নৌমিতা, কুষাণের পরনে শুভ্র রঙের শেরওয়ানি। পাত্রপক্ষ এসে বসে রয়েছে ড্রয়িং রুমে। অজানা কোনো কারণে পাত্রপক্ষের আসা লোকজন খুবই কম। আনন্দমুখর পরিবেশ, সকলের মুখে হাসি যেন উপচে পড়ছে। সবার হাস্যরত বদন একবার দেখে নেয় নৌমিতা। কুষাণ নৌমিতার হাতটা ছেড়ে দেয়। নৌমিতার মনের জোর বাড়ল, শক্ত করলো নিজেকে। হেঁটে সকলে শাফিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার মনে কোনো ভয় নেই, দ্বিধা নেই। সবাই জিজ্ঞেস করে এত দেরি কেন হয়েছে। শাফিনের পাশে বসতে বললে নৌমিতার মা। নৌমিতা ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকে। আকস্মিক জোরালো কণ্ঠে বলে ওঠে, এই বিয়ে হবে না। আচমকা উপস্থিত সবার দৃষ্টি পড়ে নৌমিতার উপর। দেয়ালে ধাক্কা খায় শব্দগুলো। সবাই অবিশ্বাস্য নয়নে গুঞ্জন শুরু করে দেয়। মাহমুদা বেগম করুণ দৃষ্টিতে তাকালেন কুষাণের দিকে। তবে হানিফ তরফদার একদম স্বাভাবিক।
নৌমিতার মা বাবা ভাই বোন সবাই যেন পিলে চমকে উঠল। শাহনাজ বেগম উদেল স্বরে বললেন, এসব কি বলছিস নিমু? বিয়ে হবে না মানে? নৌমিতার সোজা সাপটা জবাব, যা বলছি ঠিকই বলছি। আমি এতদিন ভুল ছিলাম, কিন্তু আমার চোখ আজ খুলে গেছে। ভালোবাসায় অন্ধ হয়েছিলাম বলে আমাকে বাজেভাবে ঠকানোর যে মাস্টার প্ল্যানটা রেডি করেছিল সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। তবে মানতে হবে চক্রান্তটা অনেক নিখুঁত ছিল, কিন্তু আফসোস আমাকে বোকা বানাতে পারলেও আমার কুষাণ ভাই, জেরিন আপু আর আবিদ ভাইকে বোকা বানাতে পারোনি। সব চক্রান্ত ধরে ফাঁস করে দিয়েছে তারা। শাফিন বিস্ফোরিত নেত্রে আশ্চর্য স্বরে প্রশ্ন ছড়ে, এসব কি বলছো নিমাই? কিসের চক্রান্ত, কিসের মাস্টার প্ল্যান? আমি তো কিছু বুঝতে পারছি না। ও, তুমি কিছুই বুঝতে পারছো না? ওকে ফাইন, আসো তোমাকে বোঝাই। কুষাণের হাত থেকে প্রমাণগুলো এনে সবার সামনে উঁচু করে ধরে বলল, এগুলো তাহলে কি? আখি তোমার ভাইয়ের স্ত্রী নয়, কারণ তোমার তো কোনো ভাইই নেই। আখি তোমারই স্ত্রী। তোমার স্ত্রী থাকা সত্ত্বেও আমার থেকে সব লুকিয়েছো। আমি এটাও জানতে পেরেছি তোমার প্রথম স্ত্রী কোনো দিনও মা হতে পারবে না, তাই আমাকে বিয়ে করছো। তোমাদের আশা পূরণ হয় ছুঁড়ে ফেলতে চেয়েছিলে আমাকে। ছি শাফিন, আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে একটু বিবেকে বাঁধলো না? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কেন এভাবে ঠকালে আমায়? গ্রামের মেয়ে বলে এতই সহজ সরল ভেবেছো যে এত খারাপভাবে ঠকানোর চিন্তা ভাবনা করলে? হানিফ তরফদার ধিক্কার জানালেন শাফিনদের পরিবারকে। একজনের মুখ থেকে আরেকজনের মুখে গুঞ্জন তখনও চলমান। এবার কুষাণ এগিয়ে এলো, নৌমিতাকে হাত দিয়ে সন্তর্পণে সরিয়ে নিল তার পেছনে। কুষাণ উচ্চ স্বরে বলল, আমাদের মাঝে কেউ কথা বলতে আসবে না, বোঝাপড়াটা আমাকেই করতে দাও। ফোনের স্ক্রিনে সেই ভিডিওটা বের করে শাফিনকে বলল, নিজের মুখে সবটা স্বীকার করবি নাকি সবাইকে সিনেমা হলের পর্দায় তোদের বেড সিন দেখাবো? আখির চোখে ভয়। শাফিনের বাবাও শুকনো ঢোক গিলল। শাফিন হঠাৎই হেসে ওঠে। হাসির শব্দে ঝংকার তোলে চারপাশ। সেই শব্দে আখির ভয়কেও দূরে ঠেলে ক্রুদ্ধ হাসে। ব্যাগ থেকে একটা রিমোট বের করে শাফিনের হাতে দেয়। শাফিন রিমোটটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, কাজী সাহেব, আপনি কি এখন বিয়ে পড়ানো শুরু করবেন নাকি প্রাণ হারাতে চান? কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল কুষাণের। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে রয়েছে দেখে নৌমিতাকে সোফায় বসালো। বেচারি এখনো ফুপিয়ে যাচ্ছে। সুটাম দেহি পুরুষটি শটান হয়ে দাঁড়ালো শাফিনের সামনে। রক্তিম চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। শাফিনের যেন তাতে কিচ্ছু যায় আসে না। কুষাণ নিরেট কণ্ঠে জানতে চাইল, এত কিছুর পরও তোর বিয়ে করার শখ মিটেনি? নির্লজ্জতার একটা সীমা আছে। নিমুকে কোনো মতেই তুই বিয়ে করতে পারবি না। তোদের একটা সুযোগ দিচ্ছি, আজ এই মুহূর্তে এখান থেকে সশরীরে বের হয়ে যা, নয়তো ফল কিন্তু খারাপ হয়ে যাবে। আরে আজব তো, বিয়ে করতে এসে বউ রেখে যাব? আমার বেডরুমে ক্যামেরা বসিয়ে আমার আর আমার স্ত্রীর প্রাইভেট মুহূর্তগুলো ভিডিও করছিস, আমার ভালোবাসার সম্মানে চোরাঘাত করছিস। এবার তোর বোনের সাথে রোমান্স করে ভিডিও বানাবো, তা না কি করে হয়? লোকজন দেখবে, জানবি তোর বোনের ফিগর। এই জঘন্য কথাগুলো শুনে কুষাণ আর সহ্য করতে পারল না। চোখের রক্ত চরচর করে ওঠে। মুহূর্তেই এক ঘুষি মেরে শাফিনের নাক চেপে দেয়। চারিদিকে তীব্র হট্টগোল। নৌমিতার অন্তর জোরে ছড়িয়ে পড়ে ঘৃণার আগুন। ঘৃণার গা গুলিয়ে আসে। এমন একটা মানুষকে ভালোবাসার অপরাধে নিজেকে জুতাপেটা করলেও কম হয়ে যাবে। নাজিম তরফদার আর আবিদ কুষাণকে জাপটে ধরে রক্তপাত করা থেকে আটকাচ্ছেন। কুষাণ কন্ট্রোল হারিয়ে ফেলেছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। তার ভালোবাসার গায়ে কলঙ্ক লাগানোর দুঃসাহস দেখালো কি করে? রক্তপাতের মাধ্যমেই সেই দাগ মুছবে আজ। হিংস্রাতক হয়ে ওঠে মুহূর্তেই। জ্যান্ত পুঁতে ফেললেও তার মনের দহন মিটবে না। শাফিনদের পরিবারও ক্ষিপ্ত হয়। শাফিন রিমোটটা নিয়ে দাপট দেখিয়ে বলল, তোর এই আগুন, এই পাওয়ার সব গুড়িয়ে যাবে এক সেকেন্ডেই। এক চাপেই ধ্বংসস্তূপে পরিণত হবে এই বাসা। মাটির সঙ্গে মিশে যাবে সবাই। তোর সামনে দিয়ে বিয়ে করে নিয়ে যাব, তুই কিচ্ছু করতে পারবি না। চারপাশে উত্তেজনার বিস্ফোরণ। মানুষ হুড়মুড় করে বেরিয়ে যেতে চাইছে। রাহেলা ভানু চুপ করে বসে থেকে সেসব দেখছেন আর পান চিবুচ্ছেন। কুষাণের উপর তার সম্পূর্ণ ভরসা আছে।
এতক্ষণে সবাই বুঝে গেছে বাসায় বোম আছে। তৎক্ষণাৎ কুনুই উঠিয়ে কুষাণ সবাইকে থামায়, তীব্র দৃষ্টি ছুড়ে দেয় চারপাশে। সবাই থেমে গেলেও চেঁচামেচি কমেনি। আচ্ছা, তোর এতই পাওয়ার যে এক টিপেই আমাদের শেষ করে দিবি? তাহলে শেষ কর, এখনই চাপ দে। তোর বুকে যদি এতই হ্যারাম থাকে তাহলে এখনই রিমোটের বাটন টিপ। এক পা এগিয়ে আসে কুষাণ, যেন অশ্নি ঝড় মুখিয়ে আসছে, ছাড়খাড় করে ফেলবে মুহূর্তেই। কুষাণের কণ্ঠে আগের মতোই পাগলামি। কি হলো, ভয় পাচ্ছিস? তোর যদি এতই ভয় হয় তাহলে পরিবার নিয়ে বাসা থেকে বেরিয়ে যা, তারপর রিমোটের বাটনে চাপ দে। আমরা সবাই এখানেই দেখি তোর কত ক্ষমতা। শাফিনের মাঝে কোনো হেলদোল নেই, ঠোঁটে এখনো শয়তানি হাসি। আবিদ পেছন থেকে ডেকে বলল, আমি কখনো বোম ব্লাস্ট দেখিনি, কিন্তু আমার বন্ধু রাগ দেখেছি। পারলে এখনই টিপ দিয়ে দেখা, আমরাও দেখি তোর বুকে কত হেডাম আছে। হানিফ তরফদার বললেন, কুষাণ, পাগলামো ছাড়ো। এখনই বাসা থেকে বের না হলে আমাদের সাথে সবার প্রাণ যাবে। এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। সবাইকে নিরাপদে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করো। সবাই ভয়ার্ত গলায় হানিফ তরফদারের সাথে সহমত পোষণ করল। ততক্ষণে কুষাণ ছুঁ মেরে রিমোট নিয়ে নিয়েছে। শাফিনের মুখ পুরো হা হয়ে গেছে। কুষাণ হাসতে হাসতে বলছে, কোন বাটনে চাপ দিলে এই বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হবে? এই বাটন নাকি এই বাটন? শাফিনের পরিবার বেরোতে চাইলেও বেরোতে দেয় না আবিদ আর জেরিন। ছোট বাচ্চাগুলোর চোখেও যেন আতঙ্ক। মাহমুদা বেগম আর শাহনাজ বেগমও কুষাণকে বোঝাতে পারছে না। ভীতিকর পরিবেশ। শাফিন নিজের দাপটকে মাটি চাপা দিয়ে বলল, কুষাণ, ভুলেও চাপ দিস না। আমি সত্যি এ বাড়িতে বোম রেখেছি। আমি জানতাম তোরা আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলবি, তাই বোম রেখেছি মাটিতে, তাই বোম রেখেছি বাড়িতে। একদম বাটন টিপ দিবি না, নয়তো কেউ বাঁচবে না। কুষাণ আর আবিদ হাসতে হাসতে একটা বাটনে চাপ দিল, কিন্তু কিছুই হলো না। আরেকটা বাটনে চাপ দিতে নিবে অমনি শাফিন এসে ছু মারতে চায়, কিন্তু তার আগেই কুষাণ সরিয়ে নেয় রিমোট। কুষাণ সরে যায় সেখান থেকে। নমিতার কাছে গিয়ে দাঁড়াতেই টলমল চোখে তাকায় মেয়েটা। দুজনার দৃষ্টি দুজনাতেই নিবদ্ধ। ওই অবস্থাতেই নমিতার হাত দিয়ে রিমোটের বাটনে চাপ প্রয়োগ করে কুষাণ। শাস্তিটা নিমু নিজেই হাতে দিক, কিন্তু আশ্চর্য কাণ্ড, বাসায় তো ছাড়, আশেপাশেও কোথাও বোম ব্লাস্টের শব্দ শোনা যায়নি। কুষাণ আর আবিদ উচ্চ শব্দে হেসে ওঠে, আবারও তাচ্ছিল্য করে বলে। শাফিনও এতক্ষণে চিন্তায় পড়ে গেছে। সে তো আসল বোমাই রেখেছিল, তাহলে ব্লাস্ট হলো না কেন? আবিদ সিরিয়াস ভঙ্গিতে বলে, ওটা মনে হয় পারমাণবিক বোমা নয়, ওটা পটলের বোমা, তাই ফাড়তে ভুলে গেছে। দুই বন্ধু হাত মিলিয়ে হো হো করে হেসে ওঠে। শাফিনকে চিন্তামগ্ন দেখে কুষাণ বলে ওঠে, বোমটা তোর বাড়িতেই রেখে এসেছি। শাফিনের বাবা ভয়ে আটকে ওঠে। বাসায় শাফিনের মা আছে, ওর আবার কিছু হয়ে যায়নি তো? তিনি দ্রুত কল করেন বাড়ির নাম্বারে। ওইদিকে শাফিন তার মায়ের কথা ভেবে কুষাণকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। শাফিনের বাবা ফোন করে জানতে পারেন বাড়িতে কিচ্ছুই হয়নি, সব কিছুই ঠিক আছে। কুষাণ আরাম করে নৌমিতার সঙ্গে বসে হেয়ালি ভাব নিয়ে শরীর টানা দিয়ে বলে, বোমটা তোর বাড়িতে নয়, ফার্ম হাউসে রেখে এসেছি। চমকে ওঠে শাফিন। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। শাফিনের সঙ্গে আখিরও এবার ঘাম বেরিয়ে গেছে। ততক্ষণে কল চলে এসেছে। ফার্ম হাউসের অর্ধেক অংশে বোম ব্লাস্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে রাখা আছে কোটি কোটি টাকার ড্রাগস। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে শাফিন। দৌড়ে যেতে যেতে বলে, তাদের সব কটাকে পরে দেখে নিব। আরে যা যা, আগে নিজের গা বাঁচা, তারপর না হয় আমাদের সঙ্গে হিসাব নিকাশ করবি। আমি ইচ্ছেই ফার্ম হাউসের অর্ধেকটা অংশ আমানত রেখেছি। আবিদ বলে, এতক্ষণ ওই জায়গায় পুলিশ চলে গেছে হয়তো, সেই কখন থানায় জানিয়ে এসেছি। কুষাণ তার বাবাকে বলল। চলো বাসার নিচে গিয়ে ক্লাইম্যাক্সটা দেখে আসি।
অনেক মানুষ কুষাণের পেছন পেছন নিচে নামলো। নিচে নেমে দেখে তাদের বাসার নিচেই পুলিশ শাফিনদের আটক করে ফেলেছে। রক্ত ঝরছে শাফিনের চোখে। সপরিবারকে হাজতে নিয়ে যায় শুধুমাত্র কুষাণের জন্য। একজন অফিসার এসে কুষাণের সাথে হ্যান্ডশেক করলো। অফিসারটা কুষাণের স্কুল জীবনের বন্ধু। কাজী সাহেব চলে যেতে নিলে হানিফ তরফদার বললেন, কোথায় যাচ্ছেন? আপনার কাজ এখনো শেষ হয়নি, সবাই উপরে আসুন। যথারীতি সবাই পুনরায় 3 তলার ফ্ল্যাটে গেল। নমিতা আগের জায়গায় ঠায় বসে আছে। রাহেলা ভানুও নিচের জায়গায় থেকে নড়েনি। সবাইকে হানিফ তরফদার বসালেন। নাজিম তরফদার আর শাহনাজ বেগম কাঁদছেন। এক মেয়ে পালিয়ে গেল। আরেক মেয়ে এমন একজনকে পছন্দ করলো যে একজন সন্ত্রাস। বিয়েটা ভেঙে মেয়ের প্রাণ বেঁচেছে, কিন্তু দুর্নাম থেকে রক্ষা করবেন কি করে? গ্রামের মানুষ একটু হলে 3 গুণ বাড়িয়ে বলে। মুখ দেখাবেন কি করে গ্রামের মানুষজনদের সামনে? মা বাবার মনের অবস্থা বুঝতে পেরে নিকিতাও কাঁদছে। হানিফ তরফদার সকলের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, নিমু আমার আরেকটা মেয়ে। বয়সের তাড়না হয়তো ভুল মানুষকে পছন্দ করেছিল, কিন্তু নিমুর মান সম্মান আমাদের পরিবারের সঙ্গে জড়িত। মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য পরে অনেক সময় পাবি, তবে বিয়ে তোকেই করতে হবে এবং আজকেই করতে হবে। বিয়ের পর না হয় নিমু ইন্টার পাস করা অবধি গ্রামেই থাকবে, ততদিন তুইও পড়াশোনাটা শেষ কর। এই সম্বন্ধে কারো কোনো আপত্তি আছে? ঋণের কথা আসছে কোথা থেকে? কিছু না ভেবে মেয়েকে সারা জীবনের জন্য আমার ঘরে পাঠিয়ে দিচ্ছিস, সেটা কি কম? একদম কাঁদবি না, নয়তো এই বয়সে আমার হাতে মার খাবি। হানিফ তরফদারির মুখের কথা কেড়ে নিয়ে আফসানা তরফদার বললেন, ঠিক বলছো ভাইজান, দুটো বোন আমাদের বংশের মান সম্মান নিলামে উঠিয়েছে। একজন তো আমার শ্বশুরবাড়ির মান সম্মানটাও মাটিতে মিশিয়ে দিয়েছে, আর আমার ছেলেকে কেড়ে নিয়েছে আমার থেকে। এদের সাথে চিরতরের সম্পর্ক শেষ করে দাও, এরা এটাই যোগ্য। আফসানার কথায় নাজিম তরফদার আরও ভেঙে পড়লেন। রাগে নিকিতার গালে জোরে থাপ্পড় মারলেন। গালে হাত রেখে কাঁদছে মেয়েটা। নৌমিতার কাছে যাওয়ার আগেই ঢাল হয়ে দাঁড়ালো কুষাণ। রাহেলা বানু আফসানার কথাকে সম্পূর্ণ উগ্র করে নিজের মতামতটুকু দিলেন। আজীবন মুখ বুঝে সহ্য করে আসছি বলে এখনও যে সহ্য করব এমনটা ভাবিস না আফসানা। আমি তোর সৎ মা হয়েও তোকে কখনো কষ্ট দিইনি, দুটো কথা শোনাইনি। হানিফকে আমি আমার বড় পুত্র বলে জানি। সব সময় তুই যা নয় তাই বলে যাস, সব সহ্য করি আমি। তবে আজ আমি বলবো, হানিফের কাছে কিছু চাইবো। নিমুকে এত বড় ঠকবাজের হাত থেকে যখন কুষাণই রক্ষা করেছে, আমি চাই কুষাণ এবার আমাদের পরিবারের সম্মান বাঁচানোর দায়িত্ব নিক, নিমুকে স্ত্রী হিসেবে গ্রহণ করুক। আফসানা তরফদার হা হয়ে গেছেন। কুষাণ নত মস্তিষ্কে নরম গলায় বলল, এ হয় না দাদু, নিমু আমার বোন হয়। হঠাৎ করে বিয়ে করাটা ঠিক নয়, মানসিক প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। হানিফ তরফদারকে রাতেই কুষাণ সব শিখিয়ে পড়িয়ে রেখেছে। কুষাণ এক ইশারা দিতেই তিনি চটজলদি বললেন, মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য পরে অনেক সময় পাবি, তবে বিয়ে তোকেই করতে হবে এবং আজকেই করতে হবে। বিয়ের পর না হয় নিমু ইন্টার পাশ করা অবধি গ্রামেই থাকবে, ততদিনে তুইও পড়াশোনাটা শেষ কর। এই সম্বন্ধে কারো কোনো আপত্তি আছে? কুষাণ বিড়বিড় করে বলে, বললেই হলো, মগের মূল্যক নাকি যে বিয়ে করে 1 বছর বউ ছাড়া থাকতে হবে? আমি কি একটু বেশিই বলে ফেললাম? মাহমুদা বেগম বললেন, আমাদের পরিবারে কারো আপত্তি নেই, আপত্তি থাকার প্রশ্নই ওঠে না। মিনুকে আমি আমার একমাত্র পুত্রবধূ হিসেবে গ্রহণ করলাম। নাজিম তরফদার জড়িয়ে ধরলেন হানিফ তরফদারকে। এই মুহূর্তে এমন কিছু হবে তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। ভাইজান, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তোমার মতো মহান হৃদয়ের মানুষ আর দুইটা হয় না ভাই। ঋণের কথা আসছে কোথা থেকে? কিছু না ভেবে মেয়েকে সারা জীবনের জন্য আমার ঘরে পাঠিয়ে দিচ্ছিস, এটা কি কম? একদম কাঁদবি না, নয়তো এই বয়সে আমার হাতে মার খাবি। সীমা এতক্ষণে তবদা লেগে গেছে। নমিতার বিয়ে যদি কুষাণের সাথে হয় তাহলে তার কি হবে? তার ফুপু সকালে এক কথা বলল আর বিকেল হতেই এত সহজে রং পাল্টে ফেলল।
সীমার বাবা বিস্মিত কণ্ঠে বললেন, তুই কি বলছিস মাহমুদা? আজ সকালে না আমার মেয়ের সঙ্গে তোর ছেলে সম্বন্ধ হলো, তাহলে নিমুকে বিয়ে করবে কেন? আফসানা বেগম সুযোগের সৎ ব্যবহার করলেন। ঠিক বলছেন, এরা নিজেদের ইচ্ছেটাকে কুষাণের কাছে চাপিয়ে দিচ্ছে। এটা অন্যায়। এখানে আরও ছেলে আছে, তাদের মধ্যে কাউকে বিয়ে করতে বলুন, কুষাণকেই কেন করতে হবে? সরি। ঠিক বলেছেন, এরা নিজেদের ইচ্ছেটাকে কুষাণের কাঁধে চাপিয়ে দিচ্ছে। এটা অন্যায়। এখানে আরও ছেলে আছে, তাদের মধ্যে কাউকে বিয়ে করতে বলুক, কুষাণকেই কেন করতে হবে? পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। নৌমিতার এক খালাতো ভাই হয়তো প্রস্তুতি নিচ্ছে কিছু একটা বলার। তার নিমুকে কি অন্য কেউ নিয়ে যাবে? না, এ হতে পারে না। এত কষ্ট কি সে এমনি এমনি করেছে? কুষাণ দ্রুত গলায় শুধালো, আমার পরিবার যখন চাইছে নিমুকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করি, তাহলে আমার দ্বিমত করার কোনো প্রশ্নই ওঠে না। আমি এই বিয়েতে রাজি। আমার পরিবারের সম্মান রক্ষার্থে নিজের জীবন অবধি দিতে পারি। সেখানে নিমুকে বিয়ে করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আই হোপ নিমুরও কোনো আপত্তি থাকবে না। নৌমিতা নিচু গলায় কাইফাকে বলে, দেখেছিস তোর ভাইয়ের নাটকটা দেখেছিস? সবাই বলছে বলে নাকি বিয়ে করতে যাচ্ছে, অথচ আমাকে কিডন্যাপ করে বিয়ে করার প্ল্যান করেছিল। পরে হয়তো খোঁচা দিয়ে বলবে তোকে বিয়ে করতে চাইনি, সবাই জোর করে করিয়েছে। দেখেছিস কি ধরিবাজ? কাইফা ঠোঁট টেপে হাসে। অনেক জোর ঝামেলার পর কুষাণ আর নমিতার বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। আজ থেকে শুরু হলো দুটো মানুষের একসাথে পথ চলা। দুটো হৃদয়, দুটো পরিবার এক সুতোয় বাঁধা পড়ল। এক জোড়া দৃষ্টি একে অপরকে প্রতিশ্রুতি দিচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনার, ভালোবাসার, সুখে দুঃখে একে অন্যের পাশে থাকার এবং একসাথে বেঁচে থাকার অঙ্গীকারে আবদ্ধ হলো দুজন। নৌমিতার কাছে এখনো সব স্বপ্ন মনে হচ্ছে। কি ভেবেছিল আর কি হলো? সবাই সব ভুলে পূর্বের মতো বিয়ে বাড়ির আনন্দে মেতে উঠেছে। নিকিতা এসে নৌমিতাকে জড়িয়ে ধরে। নিলয় ভাবছে কুষাণ ভাই তাহলে কি এখন তার দুলাভাই হয়ে গেল? কুষাণ আবিদের সাথে হাক করা শেষে জেরিনের সাথে হ্যান্ডশেক করলো। কুষাণ নমিতার কাছ ঘেঁষে দাঁড়িয়ে কানে কানে ফিস ফিস করে বলল, কাঁদতে কাঁদতে মেকআপের 13টা বাজিয়ে দিয়েছিস। এবার যদি কাপল পিক ভালো না আসে তাহলে তোর একদিন কি আমার একদিন। নমিতা দাঁত চেপে ধরে বলে, তোমার এই পরিস্থিতিতেও কাপল পিক তুলতেই হবে? অবশ্যই। আমাদের বাচ্চা কাচ্চাদের দেখাতে হবে না তার মা বাবার বিয়ের ছবি? যা গিয়ে আবার মেকআপ করে আয়, তাহলে প্রোফাইল পিকচারে কাপল ফটো আপলোড করতে দেব। শেষের কথাটা শুনে কিছু মনে পড়ার ভঙ্গিতে সচকিত হয় নমিতা। তার বহুদিনের স্বপ্নে কাপল ফটো আপলোড করার। কোনো প্রতারকের জন্য সে ইচ্ছে ধামাচাপা দেবে কেন? সে চলে গেল রুমে। যদিও তার মন থেকে হাসি আসছে না, তাকে আবার পুনরায় সাজিয়ে দিল জেরিন। সব রীতিনীতি মেনেই তাদের বিয়ের কাজগুলো সম্পন্ন হলো। নিশীথের আগ মুহূর্তে সূর্য যখন অন্তর্হির্ণিত হচ্ছে, সেই মুহূর্তেই কুষাণের বন্ধু বান্ধবের আগমন। যারা কুষাণকে সাহায্য করেছে তারা সহ আরও অনেকে এসেছে। দ্বিতীয়ত ফ্ল্যাটে এখন উৎসব মুখর আয়োজনে ব্যস্ততা বিরাজমান। নমিতা সবার সঙ্গে একবার দেখা করেছে, আত্মীয়রা অনেকে চলে গেছে। নমিতা পুনরায় কাইফার ঘরে প্রত্যাবর্তন করে নিজেকে হালকা করার ব্যস্ত। অবসন্ন সাজসজ্জা খুলে দিচ্ছে কাইফা আর নিকিতা। দীর্ঘ সময় জুড়ে জামজমকপূর্ণ সাজে আবদ্ধ থেকে হাঁসফাঁস লাগছে তার কাছে। মুক্তির জন্য তার মন কেবলই উন্মুক্ত। তখনই রুমের ধারে এসে থামল কুষাণ। ডাকলো নিকিতাকে। নিকিতা। জি ভাই, আসছে। নিকিতা কুষাণের কাছে যায়, সাথে কুষাণের মাও আছে। কিছুক্ষণ তিনজনের মধ্যে কিছু আলোচনা করে চলে যায় কুষাণ। নিকিতা চলে এলো দুয়ারের এখান থেকে। নৌমিতা সারাদিনের ক্লান্তিতে হেলান দিয়ে শরীরের সবটুকু ভর ছেড়ে দিয়েছে চেয়ারে। নিকিতা নিচু স্বরে বলল, শোন, যা হবার হয়ে গেছে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এরকম একটা ঠকবাজের হাত থেকে বেঁচে গেছি আমরা। কুষাণ ভাই অনেক ভালো ছেলে, তুই অনেক সুখী হবি। জেঠু জেঠিমা তোকে ভালো রাখবে। সবার কথা শুনে চলবি। যত দ্রুত মেনে নিতে পারবি ততই তোর জন্য ভালো হবে।
কাইফা চুলের ক্লিপ খুলছে। নৌমিতা হেয়ালি ভঙ্গিমায় হু হা করছে। এমন হেয়ালি ভাব দেখে নিকিতা ঝাঁকি দেয়। কিরে, তুই শুনতে পাচ্ছিস? নৌমিতা ভরাক্রান্ত গলায় বলে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। লাঠি ঠক ঠক আওয়াজ একজন আসার ইঙ্গিত দেয়। সেটা কার আসার ইঙ্গিত খুব ভালো করেই বুঝতে পারল তিনজনই। রাহেলা ভানু এসে বসলেন বিছানায়, বললেন, নিকি, আমার লাগি একটা পান লইয়া আয়। যাচ্ছি দাদি। নিকিতা চলে যায় পান আনতে। রাহেলা ভানু নৌমিতাকে উদ্দেশ্য করে বললেন, একটু আগে সন্ধ্যা হয়েছে, এখন একটু পরিষ্কার হইয়া ঘুমাইয়া নে, একটু পর আর ঘুমানোর সুযোগ পাবি না। সকাল থেকে এখনো কিছু খায়নি নৌমিতা। ক্লান্তিতে হাই তুলতে তুলতে বলে। রাহেলা ভানু মুচকি হেসে বললেন, সারা রাত তো আছেই, কিছু ঘুমানোর লাগি সময় পাবি না। নৌমিতা উঠে লেহেঙ্গাটা এক পাশে সরিয়ে রাখলো। চুলে চিরুনি চালাতে চালাতে ভেজা কণ্ঠে বলে, কিছু ভালো লাগছে না দাদু। প্রতারকটার জন্য অনেক কেঁদেছি। আজ যা ঘটলো কিচ্ছু ভুলে থাকতে পারছি না জানো দাদু। মাথাটা কেমন যেন ভন ভন করছে। এখন ঘুম আসবে না। চাইলেই কি সব ভোলা যায়? রাহেলা বানু নাক মুখ বিকৃত করে ঝাড়া দিয়ে উঠলেন। ঠোঁট এক পাশে বাঁকিয়ে বললেন, আরে রাখ তো তোর প্রেমিকের কথা, ওরে একদম ভুইল্লা যা, মাথায়ও আনবি না। তাই রে কইলাম কুষাণ রাগ করবে, ওর রাগ উঠলে হুঁশ থাহে না, পরে মায়ের দিলেও কিছু কইতে পারবি না। আর ঘরে স্বামী রাইখা অন্য পুরুষের কথা ভাববি কেন? আমার দাদু ভাইরে কিন্তু একদম ঠকাইতে পারবি না, তাহলে তোর হাত পা সব ভাঙা দিমু। নিকিতা দ্রুত পান দিয়ে ফের ত্রস্ত পায়ে চলে যায়। নৌমিতার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যাকে এতদিন ভাই ডাকতো সে এখন তার স্বামী। ভাগ্য আজ কোথায় গিয়ে ঠেকেছে ভাবতে লাজুকতা জাপটে ধরছে তাকে। বেনামি অনুভূতিরা হামলা করছে মনে, যেই অনুভূতির কোনো নাম দেওয়া যায় না। লোম দাঁড়িয়ে গেছে মুহূর্তেই, চলন্ত হাতটাও স্থির বনে গেছে। নিশ্চুপ নৌমিতা। আর এই নিশ্চুপতাকেই সম্মতি ধরে নিলেন রাহেলা ভানু। হাসলেন ঠোঁট চেপে, চটপটে বললেন, বুঝছি সব, আর কখন লাগবে না। রাত 10টা বাজনের আগে দুধ লইয়া কুষাণের ঘরে যাবি। আইস থাইকা ওইটাই তোর ঘর। কাইফা জিভ কাটলো অগোচরে। এই রে, দাদু বেশি তাড়াহুড়ো করে ফেললো না তো? মনের কথা মনে রেখেই এলোমেলো জিনিসপত্র গোছাতে মন দিল। হৃৎপিণ্ড হঠাৎ ধক করে উঠল নমিতার। শরীর ঘুরিয়ে চোখ তুলে তাকায় রাহেলা ভানুর দিকে। তিনি মনের খুশিতে স্বাদ করে পান চিবুচ্ছে। মুখের অভিব্যক্তিটা ওই রকমই। নমিতার হাত এখনো রেশমি চুলে। সঙ্গে সঙ্গে ভ্রু গুটিয়ে সন্দিহান স্বরে বলল, আজ ওই রুমে যাব মানে? তাও আবার দুধ নিয়ে? সিরিয়াসলি দাদু, এখন ওই ঘরে থাকতে যাব কোন দুঃখে? জেঠু তো বলেই দিয়েছে ইন্টার পাস করা অবধি গ্রামেই থাকবো। এই সময়ের মধ্যে আমাদের মাইন্ড সেট করতে হবে সংসারের জন্য। তাহলে এখন আবার ভিন্ন কথা বলছো কেন? রাহেলা ভানুকে কিছু বলতে না দিয়ে সরু নাকের পাটা ফুলিয়ে খানিকটা ক্ষিপ্ত মেজাজে বলে, কাল পর্যন্ত একজনের বউ হওয়ার স্বপ্ন দেখে কয়েক ঘন্টা পর অন্যজনের সাথে ঘুমাবো, এটা আদৌ সম্ভব? মানে তুমি কি বলছো? বুঝে বলছো তো? এত দ্রুত তো গিরগিটিও রং বদলায় না, আর আমি তো মানুষ। ঠোঁট গোল করে চাপা নিঃশ্বাসটা হাওয়ায় ভাসিয়ে দেয়। পান খাওয়া লাল ঠোঁট জোড়া বাঁকালেন রাহেলা ভানু। যেইটাই হোক, বিয়া তো হইয়াই গেছে, এখন আর করা যাইব না। দুদিন আগ আর পিস মানায় লাগবো। তোর মন যদি নাও চায় তবু স্বামীর অধিকার দিয়ন লাগবো। আমার দাদু ভাই তো জানতই তোরেই বিয়া করব। আজকের রাইত ভালোবাসার রাইত, আদর্শ সোহাগের রাইত। জামাইয়ের কাছে থাকবি না তা কি করবি? খবরদার আমার দাদু ভাইরে কোনো কষ্ট দিবি না ওই বদমাইশটার জন্য। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাইব। আজ থাইকা ওর কাছে থাকবি, ও যা করতে বলবে করবি, যেইটা করতে চায় ওইটাই করতে দিবি। তোর উপর কুষাণের সম্পূর্ণ অধিকার আছে। পুরুষ মানুষ কন্ট্রোল করতে পারে কম, জামাইয়ের মন সন্তুষ্ট রাখলেই জীবন সুখী। হঠাৎ কেসে উঠল কাইফা। পানি খাওয়ার উছিলায় চলে গেল বাহিরে। নৌমিতা শব্দ করে চিরুনি রাখলো টেবিলের উপর। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। কাইফার সামনে লজ্জায় পড়তে হলো। তার দাদু কত সহজেই বলে দিল কথাগুলো। বুড়ো মানুষের মুখে আসলেই লাগাম নাই।
যখন তখন বেফাঁস কথা বের হয়ে যায়। নমিতার চোখে আগুন ঝরছে, রাগে ফুঁসে উঠছে মুহূর্তেই। ভ্রুজোড়ায় ভাঁজ পড়ছে অসংখ্য। দু হাত কোমরে গুজে চিবিয়ে চিবিয়ে বলে, তুমি কি এখান থেকে যাবে নাকি আমি বের হয়ে যাব? আমি যাই আর না যাই, তুই আগে দাদু ভাইয়ের ঘরে যা। রাহেলা বানু মজা নিচ্ছেন ইচ্ছে করেই, তাতে লজ্জা পাওয়ার বদলে উল্টে খেপে যাচ্ছে নমিতা। ঠোঁট নেড়ে জেদে স্বরে আওড়ায়, আমি পারবো না। আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করতে? তোমরা চেয়েছো বলেই করতে হয়েছে। আমি এখন ওর ঘরে থাকবো না। শুনেছো তুমি? আমি ওর সাথে থাকবো না, ব্যাস। তোমার মন চাইলে তুমি গিয়ে থাকো। এই মুহূর্তে নতুন কোনো সম্পর্কে জড়াতে প্রস্তুত নই আমি। যদি আজই স্বামীর অধিকার ফলাতে চায় তাহলে অন্য মেয়ের সাথে বিয়ে করে দিও। আই ডোন্ট কেয়ার। কিন্তু এসব ফালতু কথা নিয়ে আমার কাছে একদম আসবে না, যত সব। ড্রয়িং রুমের বেলকনিতে গিয়ে ফুঁস করে শ্বাস ঝেড়ে দৃষ্টি নিপতিত করলো ব্যস্ত শহরের পথঘাটে। মন খারাপের মেলা বসেছে আজ, কিছুতেই সে মেলা ছিন্ন হতে চাইছে না। সময় তখন 11টা হবে হয়তো। চারিদিকে অদ্ভুত মোহময় নীরবতা মেখে অমুক আকাশের বুক চিরে দানবীয় বাজ পড়ল হঠাৎ। বিকট আওয়াজে ছলকাল নৌমিতার দেহ। সফেদ বেডশিট খামচে ধরল ভয় লুকাতে। বিছানার মাঝখানে বসে আছে চুপটি করে, গালে শুকিয়ে আছে অশ্রুকণা। এটা কাইফার ঘর নয়, এটা কুষাণের ঘর। রুমটা বড় হলেও ফার্নিচার স্বল্প। সবার কাছে হাত জোর করে অনুরোধ করেও শেষ রক্ষা হলো না। কুষাণ হয়তো ভীষণ রেগে আছে তার উপর। তখন গাড়িতে বলল তার জন্য শাস্তি বরাদ্দ রেখেছে। সবাই জেনে শুনেও জমের দুয়ারে পাঠালো। তার তো একটাই ভুল, সে ভুল মানুষকে ভালোবেসে ঘর বাঁধতে যাচ্ছিল। তাই জন্য এত দ্রুত সবাই তার বিরুদ্ধে চলে যাবে? সবাইকে দোষ দিয়ে কী লাভ? ভাগ্যের চাকা কখন ঘুরে যায় তা তো বলা যায় না। দরজার খটখট আওয়াজে ঘোর কাটে নমিতার। আদ্র চোখে তুলে তাকায় এক পলক, ফের চোখ নামায়, দৃষ্টি রাখে তার কোলে। দু হাঁটু উঠিয়ে বসে আছে। কুষাণের চোখ পড়ে সফেদ চাদরের উপর খয়েরিতে শাড়িতে মোড়ানো সংকীর্ণ দেহটার উপর। কোনো রকম পেঁচিয়ে রেখেছে শাড়িটা। অভিমানে মাথা নত সপ্তাদশীর। দরজা আটকে দেয় কুষাণ। জলদ গম্ভীর গলায় খোঁচা সুলভ বলে, এই, তুই আমার ঘরে কি করছিস? তোকে এই ঘরে আসতে কে বলেছে? পরিবারের সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছি, এতে হয়নি, এখন বাসরও করতে হবে? একদম নতুন বউয়ের মতো সেজেগুজে ফুলের বিছানায় ঘোমটা দিয়ে স্বামীর জন্য ধ্যানে বসেছিস। বাহ, কথায় আছে না, বাঙালি বসতে দিলে খাইতে চাই, খাইতে দিলে শুইতে চাই। তোর হয়েছে এই দশা। বিয়েটা ঠিকঠাক মতো করতেও পারলাম না, এখন নাকি বাসর করতে হবে। সারাদিন খেটে খুঁটে ভেবেছিলাম রাতে একটু আরাম করব, তা আর হলো না। এহেন কথায় থতমত দৃষ্টিতে তাকায় নমিতা। মুখের আদল বদলে যায় এক পলকে। সে নিজ থেকে আসতে চেয়েছিল নাকি? সবাই ধরে বেঁধে নিয়ে গেছে বিধায় নিয়ম কানুন রক্ষার্থে বসে আছে। অপমানে চোয়াল শক্ত হয় এলো কিসির। ছোটখাটো দেহটা হঠাৎ গর্জে ওঠে, তুমি থামবে একটু? সেই তখন থেকে বাজে কথা বলাই যাচ্ছ। কে বাসর করার জন্য বসে আছে? দীর্ঘদেহী কুষাণ পাঞ্জাবি খোলার প্রস্তুতি নিতে নিতে আত্মবিশ্বাসী গলায় বলে ওঠে, কে আবার? তুই? শোনো, আমি ইচ্ছে করে আসিনি। নেহাত সবাই জোর করে পাঠালো, তাই বাধ্য হয়ে। কথাটুকু অসমাপ্ত রেখেই কুষাণ দুষ্টুমি কণ্ঠে বলে, কেন নিজের ইচ্ছে অন্যের উপর চাপাচ্ছিস? ভালো করে বললেই হয়। অবশ্য দোষটা তোর না। এমন সুদর্শন স্বামী পেলে যে কোনো মেয়েই মরিয়া হয়ে যাবে বাসর করতে। ভয় নেই, সত্যিটা স্বীকার করে নে। নাকের ডগায় রাগ পোষা মেয়েকে কিনা এভাবে অপমান করছে। কথা বার্তার কি ছিঁড়ি! চক্ষু লজ্জা বলেও তো কিছু আছে নাকি? কান দুটো আর নিতে পারছে না। রক্তিম আভা এতক্ষণে মুখমণ্ডলে ছড়িয়ে গেছে। পাহাড়ি ঢলের ন্যায় গড়গড় করে নামছে পানি। বিছানা থেকে নামতে নামতে বলে, তোমার রূপ ধুয়ে তুমি পানি খাও, নয়তো অন্যকে খাওয়াও। আমার কোনো ইন্টারেস্ট নেই। থাকবো না আমি তোমার ঘরে, আর কখনো আসবো না। উঠে চলে যেতে নেয়। কুষাণ একটু হাসলো হঠাৎ। নৌমিতা দেখার আগেই হাসিটা মুছে ফেললো ত্রস্ত। সামনে দাঁড়ালো শটান হয়ে। নৌমিতার চোখ ঝাপসা হয়ে আসছে কষ্টে।
একে তো আজ এত বড় কষ্ট পেল, আবার তাকে এভাবে কষ্ট দিতে পারলো। সে কি এতটাই মূল্যহীন এখন সবার কাছে? কান্না মিশ্রিত গলায় থেমে থেমে বলল, সরো সামনে থেকে, আমার জন্য তোমার জীবনটাও নষ্ট হয়ে গেল। আমি তো একটা খ্যাত, দেখতে ভালো না। আমার চেয়ে আরো ভালো সুন্দরী স্মার্ট শিক্ষিত মেয়ে তোমার বউ হওয়ার যোগ্য। তবে সমস্যা নেই, লোক দেখানো বিয়ে হয়েছে, মাত্র সংসার তো হয়নি। আমি চলে যাওয়ার পর আরেকটা বিয়ে করে নিও, ভয় নেই। কোনোদিন এসে অধিকার চাইতে আসবো না। কুষাণের কথাগুলো হয়তো ছুরির ন্যায় আঘাত করছে মনে, তাই তো কিশোরী কথাগুলো অনর্গল বলে দিল। সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাকে আর কেউ ভালোবাসে না। ছোট মন তো অল্পতেই ভেঙে যায়। সকাল থেকে না খাওয়ায় দুর্বল দেহটা নিয়েই কুষাণের সাথে যুদ্ধ করছে ঘর থেকে বেরিয়ে যেতে। কুষাণ গুরুতর ভঙ্গিতে বলল, এখন ঘর থেকে বের হওয়া যাবে না। সবাই কি ভাববে? ভাববে যে আমার সমস্যা আছে, তাই প্রথম রাতেই বউকে ধরে রাখতে পারিনি। না না, এত বড় বদনাম আমি হতে দিতে পারি না। আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ আমি কখনো সহ্য করব না। চোখ মুছ আর চুপচাপ বেডে গিয়ে বস। নৌমিতা ঠায় দাঁড়িয়ে থাকে। কুষাণ জড়িয়ে ধরে বেডের কাছে নিতে চাইলে নৌমিতা বলে, আমি ওয়াশরুমে যাব। আচ্ছা যা। নৌমিতা ওয়াশরুমে ঢুকে পড়ে। বোতলে ছিপি খুলে জানালার কাছে গিয়ে মুখে পানি দেয়। টাওয়াল দিয়ে মুখ মুছে বিছানায় বসে। কুষাণ উন্মুক্ত শরীরে পারফিউম মাখে। নৌমিতা বেরোতে দেরি হচ্ছে বলে অধৈর্য গলায় বলে, এত দেরি করছিস কেন জান? সারা রাত ওখানে কাটানোর প্ল্যান আছে নাকি? প্লিজ দ্রুত বের হয়ে আয়। পকেট থেকে ফোনটা বের করে বিছানায় ছুঁড়ে মারে। হাতে একটা সাদা গোলাপ। গোলাপের ঘ্রাণ নিয়ে নেশাধুর কণ্ঠে বলে, আই এম ওয়েটিং ফর ইউ বেবি। নৌমিতা একরাশ বিরক্তি নিয়ে বের হয়। টাওয়াল দিয়ে মুখ মোছার সময় টের পায় সে শূন্যে ভাসছে। হকচকালো সে। আরে কি করছো এসব? কোলে নিলে কেন? কুষাণের ভেতর কোনো হেলদুল নেই। ফুলসজ্জা রাতে মানুষ কি করে সেটা করতেই নিয়েছি। কথাটা যেন বিদ্যুৎ স্ফোরণ ঘটায় নমিতার বুকে। আটকে ওঠে। জড়সড় হয়ে খামছে ধরে কুষাণের গলা। চিবুক ঠেকায় কুষাণের বুকে। কিয়ৎক্ষণ গড়ায় হনুনয়ের স্বরে বলে, আমি প্রস্তুত নই কুষাণ ভাই। কাল অবধি অন্যজনের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, আজ এক মুহূর্তেই তোমাকে মেনে নেওয়া সম্ভব নয়। তুমি তো সবই বোঝো, আমার শরীরটা ভালো লাগছে না। আমাকে একটু সময় দাও, মন থেকে সবকিছু ঝেড়ে ফেলার মতো টাইম দাও। শাফিনের নাম শুনতেই কুষাণ অন্যরকম হয়ে যায়। বাহিরে বৃষ্টির আওয়াজ ক্রমশ বাড়ছে। কুষাণ ধীর পায়ে হেঁটে আকস্মিক ছেড়ে দেয় বিছানায়। মৃদু আর্তনাদ করে নৌমিতা। রক্তিম চোখে তাকায় কুষাণ হকপটে বলে, মাথা খারাপ নাকি? তোকে আমার একটু বিশ্বাস নেই? তোর প্রেমিকের থেকে তোকে ছিনিয়ে নিয়ে নিজের বউ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। বিশ্বাস কর, তোর অনুমতি ছাড়া কখনোই ছুতাম না। কিন্তু আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। ভরসা নেই আবার কোন চিল এসে আমার থেকে আমার বউকে কেড়ে নিয়ে যায়। তাই প্রথম রাতেই বিড়ালটা মারতে হবে। নৌমিতা আর কি বলবে? সিক্ত চোখে তাকিয়ে থাকে। শিউরে ওঠে শরীর। প্রতিটি কথা অন্তরে গিয়ে বিচ্ছে। কুষাণ লাইট অফ করে দিয়েছে। এগিয়ে আসছে দ্রুত। ভয়ে কুণ্ঠিত হয়ে খাটের কিনারে আশ্রয় নেয় নৌমিতা। কণ্ঠ কাঁপে তার। তখন তো তুমি ভালোবাসার কথা বলনি। সত্যি আমার শরীরটা ভালো লাগছে না, প্লিজ কাছে না এসো না আমার। ততক্ষণে কুষাণের আয়ত্তে চলে এসেছে। ধীরে ধীরে কুষাণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অচেতন ঘোর লাগা কণ্ঠে বলে, পুরুষ মানুষের ছোঁয়া নাকি সব ভুলিয়ে দিতে পারে। আমি শুধু আমার বউয়ের অতীতকে ভুলিয়ে দিতে চাই। তোর মন আর মস্তিষ্কে আজ এই মুহূর্ত থেকে শুধু এবং শুধুমাত্র আমার রাজত্ব চলবে। আমার বেসামাল স্পর্শই হোক তোর অবাধ্য কাজের শাস্তি। ড্রিম লাইটের মৃদু আলোতেই করুণ চোখে তাকায় নৌমিতা। ঠোঁট নেড়ে চেড়ে বলে, আমার পেট ব্যথা করছে, প্লিজ আমাকে ঘুমোতে দাও, চোখ জ্বালা করছে। তোর এসব অজুহাত কাল শুনবো, এখন কোনো কথা বলিস না বেবি। নৌমিতা ফের কিছু বলতে নিবে তার আগেই কমলার ভেজা পাপড়ির ন্যায় অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয় কুষাণ। সারা মুখে ছোট ছোট স্পর্শে ভরিয়ে দেয়। বলিষ্ঠ শরীরের তলায় ওকে মুঠোবন্দি করে নেয়। গলার ভাঁজে মুখ গুজে ফেলে গভীর আবেগে। কুষাণ আজ মহা খুশি। তার ভালোবাসা যেন আজ সত্যি করে ছুঁয়েছে পূর্ণতার আকাশ। সারা জীবনের জন্য
তারা এক হয়ে যাবে। দুজনের ভেতর আর কোনো সংকোচ থাকবে না। ধীরে ধীরে স্পর্শ বেসামাল হয়ে ওঠে। তারা নিঃশব্দে তারা হারিয়ে যায় ভালোবাসার অতল গভীরে। দুজন দুজনার মাঝে হারিয়ে যায়। তারা দণ্ডায়মান বাস্তবতার সীমানা ভেঙে ডুবে যেতে থাকে সেই প্রেম প্রণয়ের অতলান্ত গভীরে। ভিন্ন দুটি সত্তা এক অলৌকিক মোহনায় এসে মিশে যায়, যেখানে ভাষার প্রয়োজন ফোরায়। থেকে যায় কেবল অনুভবের আলোড়ন। একজনের মনের খুশির বন্যা, অন্যজনের মনে অভিমানের পাহাড় জমেছে। অশ্রু গড়িয়ে পড়ছে গালবে, কিশোরীর মনের মধ্যে বাজতে থাকে। আমার কি এমন দোষ ছিল? আমার কোনো কথাই কি বিশ্বাস করা যেত না? অপরাধের পরিধি কি এতই বড় যে একটু সময় দেওয়া যেত না আমায়?